হাই, আজকে আমরা ইউনিট 6 শুরু করব। ইউনিট 6 মানে প্রথম অধ্যায়, একটাই অধ্যায় রয়েছে, নিউটনীয় মহাকর্ষ ও গ্রহ উপগ্রহের গতি। দ্যাটস মিন এই চ্যাপ্টারটা মেইনলি অ্যাস্ট্রোফিজিক্সের মতো, মানে একটু গ্রহ উপগ্রহ নিয়ে আলোচনা, বেশি কিছু আলোচনা নয়, আপাতত নর্মালি আলোচনা যে ওরা কেমন করে ঘোরে ইত্যাদি ইত্যাদি, কিভাবে ঘোরে, কেন ঘোরে, হ্যাঁ, তো এবং যে ইনভিজিবল সুতাটা পৃথিবীর সাথে যে সাপেক্ষে যে চাঁদ ঘুরছে, সূর্যের সাপেক্ষে যে পৃথিবী ঘুরছে ইত্যাদি, যে কিভাবে ঘুরছে, ওদের মধ্যে যে একটা ইনভিজিবল সুতা আছে বা ইনভিজিবল একটা মানে আকর্ষণ বল কাজ করে, যে ওই পৃথিবী সূর্য পৃথিবীকে আকর্ষণ করে রয়েছে, পৃথিবী সূর্যকে আকর্ষণ করে রয়েছে, চাঁদকে পৃথিবী আকর্ষণ করে রয়েছে। এক কথায় বলতে গেলে আমাদের এই মহাবিশ্বে যে কোনো একটা বস্তু কণা, সে কণা হোক, যে কোনো আরেকটা বস্তু কণাকে আকর্ষণ করে। দ্যাটস মিন যে বস্তুর ভর রয়েছে সেই বস্তু অন্য একটা ভর বিশিষ্ট বস্তুকে আকর্ষণ করতে পারে। এটা কিন্তু সবথেকে বড় কথা, যে কোনো একটা বস্তুর যদি ভর থাকে তাহলে সেই ভরযুক্ত বস্তুটা আরেকটা কোনো ভরযুক্ত বস্তুকে কিন্তু আকর্ষণ করে। এতদিন আমরা জানতাম খালি চুম্বককে আকর্ষণ করতে পারে, তা নয়, যে কোনো ভরযুক্ত কণা আরেকটা যে কোনো ভরযুক্ত কণাকে আকর্ষণ করতে পারে। এই যে বস্তুটা, এটা তো বহু কণার সমষ্টি, মানে এর মধ্যে ভর আছে, তো এই যে বস্তুটা এর মধ্যে ভর আছে, তো তারা এরা একে অপরকে আকর্ষণ করতে পারে। এই দেখো, এটা আকর্ষণ করছে, সেটাই হলো। তার মানে কি দুটো বস্তু একে অপরকে আকর্ষণ করতে পারে। এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু, সে ছোট বস্তু হোক আর বড় বস্তু হোক, বস্তু কণা হোক আর যাই হোক, তার দুটো বস্তু যদি পারস্পরিক দূরত্বের একটা মানে নির্দিষ্ট দূরত্বের মধ্যে থাকে, তাহলে কিন্তু তারা একে অপরকে আকর্ষণ করবে। এবার প্রশ্নটা হলো যে একে অপরকে যে আকর্ষণ করবে সেটা একটা নির্দিষ্ট দূরত্ব হওয়া উচিত কেন, এবং সেই নির্দিষ্ট দূরত্বের সাথে ভরটাও ইম্পর্টেন্ট। যত বেশি ভর হবে তার দূরত্বটা কিন্তু তত একটু বেশি পর্যন্ত বিস্তৃতি লাভ করবে ওর ফিল্ডটা, সো তত দূর পর্যন্ত কিন্তু আকর্ষণ বল বিকর্ষণ বলটা, সরি নো বিকর্ষণ বল, দেয়ার ইজ অনলি আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা কাজ করবে। দ্যাটস মিন একটা কোনো বস্তু কণা সাপেক্ষে যদি আরেকটা কোনো বস্তু কণা একটা ডিস্টেন্সের মধ্যে থাকে, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করে। ওকে, সেই আকর্ষণ বলটা ডিপেন্ড করে যে দুটা বস্তু কণা দিয়েছি তাদের প্রত্যেকের ভরের উপর, নট ইন্ডিভিজুয়াল ভর, প্রত্যেকের ভরের উপর নির্ভর করে। যদি এটার ভর আর এটার ভরের মধ্যে এর ভর বেড়ে যায় তাহলেও আকর্ষণ বলটা বেড়ে যাবে, যদি এর ভরও বেড়ে যায় তাহলেও আকর্ষণ বলটা বেড়ে যাবে, যদি দুজনেরই ভর বেড়ে যায় তাহলেও আকর্ষণ বলটা বেড়ে যাবে। আর ডিপেন্ড করে এই দুজনের মাঝখানে ডিস্টেন্সের উপর। এই ডিস্টেন্সটা যত বাড়তে থাকবে আকর্ষণ বলটা তত কমতে থাকবে, এবং ডিস্টেন্সটা যত কমতে থাকবে আকর্ষণ বল ততটা বাড়তে থাকবে। ওকে, তো প্রশ্ন হলো তার মানে এই মহাবিশ্বে মহাকর্ষ সূত্র বলটাকে, মহাকর্ষ সূত্র মিনস যে এই মহাবিশ্বে যে কোনো বস্তু, সে ছোট হোক এবং বড় হোক, সে যদি তার পাশে যদি আরেকটা কোনো বস্তু কণা থাকে এবং সে যদি একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে থাকে, ডিপেন্ড অন দ্য ওয়েট অফ দ্য বস্তু, মানে ওয়েট না, সেই মাসের উপর ডিপেন্ড করে ভরটা কতটা, তার উপর ডিপেন্ড করে যে একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে যদি বস্তু কণা দুটো থাকে, তাহলে কিন্তু তারা একে অপরকে আকর্ষণ করবে। আকর্ষণ করছে, সরি আকর্ষণ তো করছে না, আমি করাচ্ছি, তাহলে কি সূত্রটা ভুল হয়ে গেল? আমি বললাম এই মহাবিশ্বের যে কোনো দুটা বস্তু কণা, মহাবিশ্ব মানে নট অনলি পৃথিবীর উপস্থিত সমস্ত জিনিস সহ, পৃথিবী ছাড়াও পৃথিবীর বাইরে সমস্ত মহাবিশ্ব মিলে যে কোনো দুটো বস্তু কণা একে অপরকে আকর্ষণ করবে। মাই কোয়েশ্চেন ইজ, এইটা একটা বস্তু কণা, এটা একটা বস্তু কণা, একে অপরকে কি আকর্ষণ করছে? ইয়েস অর নো? উত্তর কমেন্টে জানাবে। যদি ইয়েস হয় তাহলে কেন ইয়েস, আর যদি নো হয় তাহলে কেন নো, তার উত্তরটা পরের ক্লাসে আবার তুমি রিটার্ন পেয়ে যাবে, বা এই ক্লাসের শেষে পেয়ে যাবে আশা করি। এই ক্লাসের শেষে গিয়ে বলে দেবো, তার আগে নিজেরা ভাবো, দিয়ে দেখো পাও কিনা। আর যদি আমার এই ক্লাসটার এইটুকু এত দূর দেখেই তুমি যদি কমেন্ট করো, তাহলে সেই কমেন্টের ভ্যালু থাকবে, লাস্টে গিয়ে জেনে গেলে কোনো লাভ নেই। ওকে, আপাতত বলো যে এই দুটো বস্তু, মহাকর্ষ সূত্রটা একদম সার্বজনীন সূত্র, খুব দামি সূত্র, ট্রু সূত্র, কোনো ভুল নেই এর মধ্যে। সূত্রটা কি? যে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে, এবং সেই আকর্ষণ বলের মান ওই দুটা বস্তু কণার প্রত্যেকের যে ভর, সেই ভর দুটার গুণ করে যে গুণফল, সেই গুণফলের সাথে সমানুপাতিক। মানে গুণফলটা যতটা বেশি হবে
ততটা বেশি, কুলম্বের সূত্রের মতো ব্যাপারটা ক্লাস 10-এ পড়েছো যে ওটা আকর্ষণ বিকর্ষণ দুটোই ছিল এবং তার প্রমাণ ছিল যে আকর্ষণ বিকর্ষণ করে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ কি পাচ্ছ না দেখো, তো এখানে দুটো ভর, এদের মধ্যে খালি আকর্ষণ বল কাজ করবে, কোনো বিকর্ষণ বল কাজ করবে না। এই আকর্ষণ বলের মান হলো ভর দুটোর গুণফলের সমানুপাতিক, মানে ইন্ডিভিজুয়ালি ভর যদি বাড়ে তাহলে গুণফলটাও বাড়বে, এই গুণফলটা যত বেশি বাড়বে আকর্ষণ বলটা তত বেশি বাড়বে। আরেকটা হলো এদের মাঝখানে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সাধারণত ব্যস্তানুপাতিকটা বর্গেরই হয়, যে দূরত্ব একটু সামান্য বাড়লে আকর্ষণ বলটা অনেকটা কমে যাবে। এটাই হলো নিউটনের মহাকর্ষ সূত্র। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র হলো, মনে করো এটা একটা বস্তুকণা যার ভর m1, এটা একটা বস্তুকণা যার ভর m2, এই দুটো বস্তুকণা একে অপরকে আকর্ষণ করছে এবং সেই আকর্ষণ বলের মান যদি F1 এবং F2 হয়, সরি একই বার, এই যে আমরা আকর্ষণ করবো ওই সেম বল আকর্ষণ করবো, মানে F ধরলাম, তাহলে F হয়, এই আকর্ষণ বলের মান যদি F হয় তাহলে এই F is directly proportional to m1 into m2 and inversely proportional to 1/f, মাঝখানে দূরত্ব যদি r হয় তাহলে এই 1/r স্কয়ার। দেখো বোঝা গেল কিনা? এটাই হলো নিউটনের মহাকর্ষ সূত্র। এই দুটো যদি সমন্বয় করি তাহলে F is equal to k m1 m2 by r স্কয়ার। অনেক, এই চ্যাপ্টারটা করতে গিয়ে অনেক প্রশ্ন জাগবে, ঠিক আছে? প্রশ্নগুলো দেখো, জিজ্ঞেস করবে, বলবো তো k m1 m2 by r স্কয়ার, দ্যাটস মিন F is equal to, এবার k এর মানটা কি? মহাকর্ষ, নিউটনের মহাকর্ষ সূত্র, যে সূত্র হয় সেই k এর মানটা দেয়, তার পরীক্ষালব্ধ মান হয়। এখানে k এর মানটা হলো g m1 m2 by r স্কয়ার। এই g কে বলা হয়, g is very special, এই g কে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক যার মান হয় 6.67 into 10 to the power, suppose 10 to the power, এখানে একটু আমি বইটা -11 নিউটন into মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এবারে এই মিটার কি করে বের করলাম? এখান থেকে বেরিয়ে যাবে g is equal to f r square by m1 m2, এই নিউটন মিটার স্কয়ার কেজি ইনটু কেজি, কেজি স্কয়ার, তাহলে দাঁড়ালো নিউটন মিটার স্কয়ার কেজি টু দি পাওয়ার -2। এটা হয়ে গেল একক g এর। এই জিটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক, যেটা সার্বজনীন। ওকে, মানে খুবই মানে দামি একটা ধ্রুবক, যেটা কখনোই পাল্টায় না। এবার প্রশ্ন হলো যে এই মহাকর্ষ সূত্র থেকে আমরা জি এর মানটা জানলাম, একক জানলাম, ঠিক আছে। এবার এই জি এর সংজ্ঞা কিভাবে দেবো? জি এর সংজ্ঞা দিতে গেলে আমাকে এই m1 আর m2 আর r একে যদি এক করে দিই তাহলে f টাই অ্যাকচুয়ালি জি হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে বলতে পারি, যদি একক ভরের দুটো বস্তু নিই এবং তাদের মধ্যে যদি একক দূরত্ব নিই, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেই আকর্ষণ বলটা অ্যাকচুয়ালি মহাকর্ষীয় ধ্রুবকের সমান হলো। আচ্ছা, এটা হয়ে গেল। এবার ব্যাপার হলো মহাকর্ষীয় এই সূত্র যে করলাম আমরা, এই সূত্রটাকে সার্বজনীন সূত্র বলা হতো, কিন্তু অ্যাকচুয়ালি এটা পরে গিয়ে সার্বজনীনতা একটু সার্বজনীন বলাটা ভুল হয়েছিল। কেন ভুল হয়েছিল? কারণ এক্ষেত্রে আমরা যখন সূর্য, পৃথিবী, চাঁদ এইসব তো বস্তু তাদের ভর আছে, তাদের মধ্যে তো এই আকর্ষণ বলটা কাজ করবে। সেক্ষেত্রে আমরা যে m1 আর m2 নিয়েছি, এই দুটো ভর নিয়েছি, সেই ভর দুটো কিন্তু এখানে ধ্রুবক হিসাবে কাজ করছে, মানে যে বস্তু দুটো নিয়েছি তাদের ইন্ডিভিজুয়ালি পাল্টাচ্ছে না। কিন্তু এই যে পৃথিবী যে নিজেও ঘুরছে, তাই তো, তারপর সূর্যের চারিদিকে তো পৃথিবী ঘুরছে, তো দ্যাটস মিন পৃথিবী একটা ভেলোসিটিতে রয়েছে, এবং সেই ভেলোসিটি যদি কম্পারেবল টু লাইটে চলে যায় কোনো কারণে, বা কোনো বস্তু পৃথিবীর কথা বাদ দাও, পৃথিবীতে ঘুরছে, সেটা ভেলোসিটি লাইটের কম্পারেবল নাও হতে পারে। কিন্তু কোনো দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল বিকর্ষণ বল বলার সময় যে বস্তু যে দুটো রয়েছে তারা যদি কোনোভাবে একে অপরের আপেক্ষিক একটা বেগ থাকে, এবং সেই আপেক্ষিক বেগটা যদি কোনোভাবে মানে লাইটের স্পিডের কাছাকাছি হয় কারো একটা বেগ, তাহলে কিন্তু তার ভরটা আর ধ্রুবক থাকে না। ফলে সেক্ষেত্রে এই ভরটা কিন্তু মানে একটা ডিস্টার্বের কাজ করে। তারপরে মানে আমি যে ভরগুলো মাপছি বা যে ডিস্টেন্সটা মাপছি, সেটাও তো আমি একটা সাপেক্ষ হিসেবে মাপছি। যে সাপেক্ষ থেকে মাপছি, সেই সাপেক্ষটা যদি নিজে একটা মুভেবল সাপেক্ষ হয়, তাহলে কিন্তু অনেক সময় মেজারে ভুল হয়। তো তখন কিন্তু সূত্রটা তেমন ততটা সার্বজনীন যতটা বলা হয় ততটা থাকতে পারে না। কিন্তু এই ধ্রুবকটা কিন্তু সার্বজনীন, মানে ধ্রুবকটা একদম সার্বজনীন, এর মানে এর কোনো ডিস্টার্ব নেই। যাই হোক, মহাকর্ষ সূত্রটা বুঝে গেলে বাকি চ্যাপ্টারটা খুব ইজি। ওকে, মহাকর্ষ সূত্রটাই মেন। সূত্রটাও কিছু নাই, কুলম্বের সূত্রের মতো একটা সূত্র, খুব ইজি, দেখে নাও মন দিয়ে। ওকে, এবার এখান থেকে কয়েকটা প্রশ্ন উঠতে পারে
প্রথম প্রশ্ন হলো এই মহাবিশ্বে দুটো বস্তু একে অপরকে আকর্ষণ করে। ওকে, তো এই দুটো বস্তু একে অপরকে আকর্ষণ করছে, তার উত্তর ইয়েস অর নো। এটা একটা প্রশ্ন। কেমন যেন মনে হচ্ছে কই করছে ইত্যাদি, কিন্তু করছে না সেটা আমাকে ভেবে বলতে হবে। তারপর নেক্সট প্রশ্ন, যদি পৃথিবীকে চাঁদ আকর্ষণ করে, চাঁদকে যদি পৃথিবী আকর্ষণ করে, সূর্যকে যদি পৃথিবী আকর্ষণ করে, পৃথিবী যদি সূর্যকে আকর্ষণ করে, তাহলে এই দুজনের আকর্ষণের দুজনকে আকর্ষণ করছে, তাহলে এত তীব্র দুজনের আকর্ষণ বল, তাহলে পৃথিবীর উপর চাঁদ এসে পড়ছে না কেন, বা সূর্যের উপর পৃথিবী গিয়ে পড়ছে না কেন, এর কারণ কি? এটা একটা প্রশ্ন। এই দুটো প্রশ্ন যদি মনের মধ্যে থাকে তাহলে জিজ্ঞেস করবে, উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। যাই হোক, তাহলে মহাকর্ষ সূত্র আমরা শিখলাম। এবার ব্যাপারটা হলো, আমি মহাকর্ষ যে সূত্র দিলাম সেটা দুটো বস্তু কণার জন্য দিলাম এবং তাদের মধ্যে দূরত্ব নিলাম আর। ওকে, এবার একটা যদি বিস্তৃত বস্তু হয়, এরকম একটা বস্তু, এরকম একটা বস্তু, এই দুটো বস্তুর ক্ষেত্রে আমরা দূরত্বটা কি করে বের করবো? এখান থেকে এত দূরত্ব নেবো না এখান থেকে এত দূরত্ব নেবো? দ্যাট ইজ ভেরি কনফিউজিং। তাহলে সেই জন্য বিস্তৃত বস্তুর ক্ষেত্রে, মানে একটা বড় বস্তুর ক্ষেত্রে যদি মহাকর্ষ সূত্র অ্যাপ্লাই করতে হয়, তাহলে প্রথমত বিস্তৃত বস্তুটাকে একটা রেগুলার শেপে নিতে হবে। রেগুলার শেপ মানে যে শেপটা আমরা চিনি, যেমন বৃত্ত, গোলক, শঙ্কু ইত্যাদি। কেন? তাহলে সেই রেগুলার শেপ নিতে গেলে আমরা বলতে পারবো ওই শেপটার ভরকেন্দ্র কোথায়। ওকে, কারণ কিছু রেগুলার শেপের আমরা ভরকেন্দ্র বের করতে পারি, আর ভরকেন্দ্র বের করে নিতে পারলে আমরা বলতে পারি যে বস্তুটার সমস্ত ভর সেই ভরকেন্দ্রে জমা আছে। তাহলে সেই ভরকেন্দ্রটাকে আছে বিন্দু হিসাবে নিয়ে নেবো, বিন্দু ভর, যার মধ্যে সমস্ত ভর জমা আছে। তাহলে ওই দুটো বস্তুর প্রত্যেকের ভরকেন্দ্র থেকে আমি যদি ডিস্টেন্সটা নিয়ে নিই, তাহলে সেটা হবে সেই দুটো বস্তুর মধ্যে ডিস্টেন্স। তাহলে বিস্তৃত বস্তুকে আমরা ভরকেন্দ্রে শিফট করে নিয়ে আমি বিন্দু বস্তু করে নেবো, তারপর আমি এই দুটো বিন্দুর মধ্যে ডিস্টেন্সও পেয়ে যাবো এবং মহাকর্ষ সূত্রটা খুব সহজে অ্যাপ্লাই করতে পারবো। ফর এক্সাম্পল, মনে করো এটা পৃথিবী, এটা চাঁদ। ওকে, তো পৃথিবীর ভর ধরে নিলাম এর সেন্টারে মানে কেন্দ্রীভূত আছে, দ্যাট ইজ ভর কেন্দ্রে, দ্যাট ইজ এমটা এখানে পুরোটা রয়েছে, এর এম রয়েছে এর সেন্টারে। ওকে, এবং পৃথিবীর কেন্দ্র আর চাঁদের কেন্দ্র এই দুটোর মাঝখানে দূরত্ব ধরে নিলাম আর। তাহলে এখানে যদি আমি কুলম্ব মহাকর্ষ সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র অ্যাপ্লাই করে দিই, তাহলে দ্যাট F ইজ ইকুয়াল টু Gm/r²। দেখো বুঝতে পারলে কিনা? হয়ে গেল মহাকর্ষ সূত্র অ্যাপ্লাই করা। আবার সেই একই প্রশ্ন, যদি এ কে পৃথিবীকে এ টানছে, পৃথিবী টানছে, দুজনে একে অপরের ধাক্কা খাচ্ছে, খাবে কি? যদি খায় তাহলে কবে খাবে, কখন খাবে জানাবে আমাকে। চলো, হয়ে গেল। নেক্সট, তাহলে একটা বিস্তৃত বস্তু ভেদে মহাকর্ষ আমি শিখে ফেললাম। এবার আমি বারবার একটা কথা বলছি যে মহাকর্ষ যে আকর্ষণ বলটা, মহাকর্ষ বল মানে আকর্ষণ বল, সেটা কাজ করে দুটো বস্তুর উপর। কখন? যখন সেই দুটো বস্তু একটা নির্দিষ্ট ডিস্টেন্সের মধ্যে থাকবে, ওদের একটা মানে একটা এরিয়া থাকে। মানে ব্যাপারটা বলতে চাইছি যে আমি একটা বস্তু হিসেবে ধরে যদি আমি যাকে যাকে আকর্ষণ করবো সেই তার মানে আমি যদি বস হই, তাহলে আমার একটা নির্দিষ্ট এরিয়া হবে, সেই এরিয়াতে যদি কেউ আসে তাকে আমি আকর্ষণ করতে পারবো। তড়িৎ ক্ষেত্রের কথা মনে করো সেম টাইপের, যে আমি যদি এখানে আমার কথা যদি বলা হয়, মনে করো পৃথিবীর কথা বলতে পারি, চাঁদের কথা বলতে পারি, পৃথিবীর আকর্ষণ বল, চাঁদের আকর্ষণ বল, দুটাই বলতে পারি। এবার পৃথিবীর আকর্ষণ বল যতটা এরিয়া জুড়ে কাজ করে সেটা হলো পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র, আর চাঁদের আকর্ষণ বল যতটা এরিয়া জুড়ে কাজ করবে সেটা হলো চাঁদের মহাকর্ষীয় ক্ষেত্র। ওকে, সেটা অবশ্যই একটা রাউন্ড হিসাবে হয়। সাপোজ যদি এটা পৃথিবীর আকর্ষণ বল চাঁদের এত দূরে কাজ করে, তাহলে এই রাউন্ডটা, এই যে এই রাউন্ডটা হলো পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র, যে এই রাউন্ডের মধ্যে কাজ করবে। চাঁদ যদি এর বাইরে থাকতো তাহলে কিন্তু সেই চাঁদকে পৃথিবী আকর্ষণ করতে পারতো না। ওকে, সিমিলারলি যদি চাঁদেরও মহাকর্ষীয় ক্ষেত্র যদি নিই, তাহলে সাপোজ এটা হতে পারে এইটুকুটা। এক্ষেত্রে পৃথিবীর আকর্ষণ বলটা চাঁদের উপর বেশি, ঠিক আছে, চাঁদের থেকে। পৃথিবী এত ভারী যে পৃথিবী একে আকর্ষণ করছে, মানে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে এ পড়ে গেছে। এর মহাকর্ষীয় ক্ষেত্র ছোট, কারণ এর ওয়েট ভরটা ছোট, ফলে এর মধ্যে কিন্তু পৃথিবী পড়েনি, তবে পৃথিবী যেটাকে আকর্ষণ করছে অর্থাৎ চাঁদও পৃথিবীকে আকর্ষণ করছে। ওকে, তাহলে একটা বস্তুর কণার একটা যে একটু এরিয়া জুড়ে তার মানে তার ফিলিংসটা কাজ করে, তাকে বলা হয় তার মহাকর্ষীয় ক্ষেত্র। এবার এতে গেলে ফিলিংস, এতে যদি ম্যাথামেটিক্যাল ডেফিনিশন দিতে হয় তাহলে বলতে হবে যে আমার মহাকর্ষীয় ক্ষেত্র কতদূর, মনে করো এই ঘরটা। এবার তার মান কত, তার মান যদি আমাকে বিচার করতে হয় তাহলে আমাকে কাউকে একটা আকর্ষণ করে দেখাতে হবে যে আমি তাকে কত বলে আকর্ষণ করছি। এবার সেই কাউকেটা
যদি যে কেউ হয় তাহলে সেটা তো মহাকর্ষ বল বেরিয়ে গেল। মহাকর্ষ বল আর মহাকর্ষ ক্ষেত্র তো এক নয়। মহাকর্ষীয় ক্ষেত্রটা হলো বল, কিন্তু সেই বলটা অ্যাপ্লাই হবে একক ভরের বস্তুর উপর। বন্ধু শোনো, একটা একক ভরের সব থেকে ছোট বস্তুর উপর আমি যে বলটা প্রয়োগ করব সেটা হলো আমার মহাকর্ষীয় ক্ষেত্র। যদি তোমার মহাকর্ষীয় ক্ষেত্র বের করতে হয়, তাহলে তুমি কোনো একটা একক ভরের বস্তুর উপর তোমার এরিয়ার মধ্যে যে বল প্রয়োগ করবা সেটা হলো তোমার মহাকর্ষীয় ক্ষেত্র। তো সাপোজ এখানে যদি আমি পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র বল করি, তাহলে কি বললাম যে চাঁদের বদলে আমাকে নিতে হবে একটা একক ভর। তাহলে সেক্ষেত্রে ফোর্সটা কত? G(m) × 1/r²। তাই না? বাকি তো সব সেম আছে, শুধু চাঁদের ভরটা হয়ে গেল 1। তাহলে একটা বাদ দিয়ে দিলাম, তাহলে Gm/r²। এটা হয়ে গেল তোমার মহাকর্ষীয় ক্ষেত্র বা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। যদি একই জিনিস আমি চাঁদের বের করতাম, তাহলে চাঁদের হতো F = Gm/r²। দেখো এখানে কিন্তু আর না দিকে এটা যদি এর মহাকর্ষীয় ক্ষেত্র এখানে x ধরি, তাহলে সেটা আমি x লিখতে হতো, তাহলে সেটা x² হতো। তাহলে এটা হলো তার মহাকর্ষীয় ক্ষেত্র। এবার মহাকর্ষীয় ক্ষেত্র আর মহাকর্ষ বল দুটো কি একই জিনিস? ব্যাপারটা একই, কারণ মহাকর্ষীয় বল আর ক্ষেত্র একই, বাট ক্ষেত্র ইজ স্পেশাল। মহাকর্ষীয় বল মানে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল, ওকে। আর মহাকর্ষীয় ক্ষেত্র মানে একটা বস্তু আর একটা একক ভর। দুটো বস্তু এখানেও, কিন্তু একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর ভরটা স্পেসিফিক একদম 1 গ্রাম বা 1 কেজি এক হবে, ওকে। তাহলে সেটা হবে কি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। সেটা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যকে আমরা F দিয়ে না লিখে লিখবো G দিয়ে। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যকে আমরা লিখি G দিয়ে, ওকে। তাহলে আমরা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য শিখে ফেললাম, ওকে। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কাকে বলে? প্রথমত ক্ষেত্র কাকে বলে? একটা কোনো বস্তু কণার আশেপাশে যত দূর দূরে ওর আকর্ষণ বলটা কাজ করবে সেটা হলো তার মহাকর্ষীয় ক্ষেত্র। আর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কাকে বলবো? সেই এরিয়ার যদি কোনো একক ভরের বস্তুকে আনা হয়, তাহলে সেই একক ভরের বস্তুর উপর সেই বস্তুটা যে বল প্রয়োগ করবে সেটা হবে তার মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। এবার চলে আসি বিভব, মহাকর্ষীয় বিভব। এটাও খুব ইন্টারেস্টিং। তুমি যে পাড়াতে থাকো সেই পাড়াতে কোনো নেতা আছে, সেই নেতাটা মনে করো খুব ভারী একজন, মানে এটা ওয়েটে হয় না, কোয়ালিটি বল না, ওয়েট আছে ভারী। তো ফলে ওর একটা এলাকা আছে, তোমার পাড়াটা, ওই এলাকা জুড়ে ওর কাজ করছে। দ্যাটস মিন ওই লোকটা যদি ওখানকার বস হয়, তাহলে ওই এলাকাটা হলো ওর মহাকর্ষীয় ক্ষেত্র। এবার সেই মহাকর্ষীয় ক্ষেত্রে তোমরা সবাই রয়েছো, নো প্রবলেম, ঠিক আছে। এবার সেই মহাকর্ষীয় ক্ষেত্রে তুমি বল মানে ফিল করছো, অন্যের পাড়ার মধ্যে যারা যারা আছে সবাই বল ফিল করছে, সেটা বল ফিল করছে। কিন্তু ওই লোকটা রয়েছে, সে যদি তার মানে বলটা সবার প্রতি তো ফিল হচ্ছে, কিন্তু ও যদি মানে একটা নিজেকে চেক করতে চায় যে আমি সব থেকে মিনিমাম কত বল প্রয়োগ করতে পারি, তখন সে একটা একক ভরের উপর বলটা প্রয়োগ করবে। মানে সব থেকে কম ভর যা, সেটা 1 ধরলাম, 1-এর কম নয় 1। তো তার উপর যে বল প্রয়োগ করবে সেটাই হলো তোমার ওই মানে নেতাটার মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যকে অনেক সময় মহাকর্ষীয় ক্ষেত্র বলা হয়, ওকে। তো সেটাই হলো লোকটার মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। এবার ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, আমরা এবার বের করব যেটা বলা হয় বিভব। মহাকর্ষীয় বিভব খুব ইন্টারেস্টিং, খুব ভালো মতো ব্যাপারটা বুঝতে হবে, না বুঝলে ব্যাপারটা মাথায় ঢুকবে না। খুব ভালো মতো মন দিয়ে শুনবে। মহাকর্ষীয় বিভবের একটা কনসেপ্ট আমি ওই যখন কার্যক্ষমতা শক্তি পড়াচ্ছিলাম তার লাস্টের দিকে একটু দিয়েছিলাম। তো বিভব মানে অ্যাকচুয়ালি একটা কার্য। বিভব মানে কার্য, মানে বলতে গেলে আমি বলতে পারি যে এখানে যদি একটা বস্তু থাকে সাপোজ m ভরের, তাহলে আমরা জানি এই m ভরের বস্তুটার জন্য এর আশেপাশে একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে এর মহাকর্ষীয় ক্ষেত্রটা কাজ করবে, ওকে। সার্কুলেট যে কোনো একটা রেডিয়াসের সার্কুলেট এরিয়া ধরে আমাকে মহাকর্ষীয় ক্ষেত্রটা পুরোটা কাজ করবে, ওকে। তো এই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে যে কোনো একটা যদি অন্য ভরের বস্তু আনি, তাহলে সে একটা কি ফিল করবে? বল ফিল করবে। এবার সেই সেই বস্তুটার মানে যে কোনো ভরের বস্তুর বদলে যদি আমি একটা একক ভরের বস্তু আনি, তাহলে সেই যে বলটা ফিল করে তাকে একটা স্পেশাল নাম দেওয়া হয়, সেটাকে বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। এটা আমরা শিখলাম। এবার বিভব হলো সাপোজ সেই একক ভরের বস্তুটাকে, সাপোজ মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যেই এইখানে রয়েছে মনে করো সেই একক ভরের বস্তুটা, ওকে। এবার এই একক ভরের বস্তুটাকে যদি আমি এই পজিশন থেকে এই পজিশনে নিয়ে যাই, অথবা এই পজিশন থেকে এই পজিশনে নিয়ে আসি, মন দিয়ে দেখবে, মানে ক্ষেত্রের মধ্যে আমি
এবার ব্যাপারটা হলো যে মহাকর্ষের ক্ষেত্র তো রয়েছে, জানি ক্ষেত্রের মধ্যে কেউ একটা মানে কোনো ঘরের বস্তু আসলে সে আকর্ষণ বল ফিল করবে, সেটাও আমরা জানি। এবার ব্যাপারটা হলো যদি এবার সেই মহাকর্ষ ক্ষেত্রের মধ্যেই কোনো একটা পয়েন্ট থেকে আরেকটা কোনো পয়েন্টে ওই বস্তুর ভরটাকে, মানে ওই বিন্দু ভরটাকে, ওই একক ভর বলো, যে কোনো ভর বলো, সেই ভরটাকে যদি আমি এখান থেকে আমি অথবা কোনো বহিস্থ এজেন্ট যদি নিয়ে যাই, ওকে, তাহলে বহিস্থ এজেন্টটা কি, বহিস্থ এজেন্টটাকে একটা বল প্রয়োগ করতে হবে। যদি ব্যাপারটা বস্তুটাকে ও এদিকে নিয়ে যায়, তাহলে এই বলের বিরুদ্ধে ও এদিকে নিয়ে যাবে, কারণ বলটা তো সবসময় আকর্ষণ বল, আমরা জানি মহাকর্ষ বল সবসময় আকর্ষণ বল। দ্যাটস মিন এই বস্তুটা, মেইন যে বস্তুটা যার মহাকর্ষ বিভবটা বের করছি আমরা যে কোনো পয়েন্টে, তো এই বস্তুটা আকর্ষণ বলের বিরুদ্ধে এখান থেকে ওই একদম নিয়ে যাবে, এবং ফলে এখানে একটা সরণ হবে, তাই তো? দ্যাটস মিন এই বলের বিরুদ্ধে কোন বহিস্থ এজেন্টকে যে সরণটা হবে সেটা এখানে কি একটা কাজ করতে হবে, কারণ জানি একটা বলের এগেইনস্টে যদি আমি একটা বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই, দ্যাটস মিন কাজ করতে হয়। ওকে, অবভিয়াসলি যদি বস্তুটাকে এখান থেকে এখানে আনতো বহিস্থ এজেন্টটা, সেক্ষেত্রেও কিন্তু একটা কাজ করতে হতো। ওকে, সেই কাজটা অবশ্যই নেগেটিভ কাজ হতো, কারণ সেটা বলের দ্বারা হয়ে যেত, ঠিক আছে? তো সেই বহিস্থ এজেন্টই কি করবে, যে এই পয়েন্টটা থেকে আরেকটা পয়েন্টে বা আরেকটা পয়েন্ট থেকে এই পয়েন্টে ওই বস্তু কণাটাকে বা একক ভরের বস্তুটাকে নিয়ে আসবে। তো এই মানে নিয়ে আসতে যে কাজ করতে হবে, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে শিফট করতে যে কাজ করতে হবে, কাকে? বহিস্থ এজেন্টকে। সে হয় মহাকর্ষ বলের বিরুদ্ধে অথবা মহাকর্ষ বলের দ্বারাই, যে কাজ হোক, সে পজিটিভ কার্য হোক আর নেগেটিভ কার্য হোক, সেই যে কার্যটা করতে হলো বহিস্থ এজেন্টকে, সেই কার্যটাকেই বলা হয় মহাকর্ষীয় বিভব। ওকে, এবার পয়েন্ট তো দুটো রয়েছে এ আর বি, সেই জন্য এক্ষেত্রে সেটাকে মহাকর্ষীয় বিভব বলে না, মহাকর্ষীয় বিভব পার্থক্য বলে। ওকে, মানে এই পয়েন্টে যদি বিভব ভি এ হয়, এই পয়েন্টে যদি ভি বি হয়, তাহলে বিভব পার্থক্য বলে সেটাকে, ভি এ মাইনাস বি, সরি যদি বি মানে বি থেকে এতে নিয়ে আসে, এটাই ভাবলাম সাপোজ, তাহলে ভি এ মাইনাস ভি বি। ওকে, তো এই যে বিভব পার্থক্যটা হয় সেটা কি অ্যাকচুয়ালি কার্য ডব্লিউ, এই কার্যটাকে বলা হয় বিভব পার্থক্য। ওকে, তো এবার প্রশ্ন হলো, এক সেকেন্ড, নেটটা চালু আছে ফলে মেসেজ ঢুকছে, আওয়াজ হচ্ছে। তো এই যে বিভব, এটাকে বলা হয় তাহলে বিভব পার্থক্য। এবার প্রশ্ন হলো, বিভব কি সবসময় পার্থক্য হয়, মানে দুটো পয়েন্ট দিয়েই বিভব করতে হয়? তার উত্তর হলো হ্যাঁ, সবসময় দুটো পয়েন্ট ধরেই, দুটো পয়েন্টের রেসপেক্টেই বিভবটা বের করতে হয়। বিভব মিনস একটা পয়েন্ট থেকে বস্তুটাকে আরেকটা পয়েন্টে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় কোনো বহিস্থ এজেন্টকে, সেটাকে বলা হয় বিভব। এবার হ্যাঁ, একটা পয়েন্টের সাপেক্ষেও বিভব কিন্তু বের করা যায়, কোনো অসুবিধা নেই। সাপোজ যদি বি পয়েন্টটা না থাকতো, আমি যদি বলতাম খালি এ পয়েন্টের বিভব কত, মন দিয়ে দেখবে যাটা, সাপোজ আমি বললাম এ পয়েন্টের বিভব কত, এ পয়েন্টের বিভব কত, এ পয়েন্টে যদি আমি বিভব বের করতে হতো, তাহলে আমাকে আরেকটা যে পয়েন্ট বা আরেকটা পয়েন্ট অফ রেফারেন্স, সেটাকে আমাকে ধরতে হতো ইনফাইনাইট, মানে ধরতে হতো যে আরেকটা পয়েন্ট রয়েছে ইনফাইনাইটে। ওকে, ইনফাইনাইট মানে যেখানে কিন্তু বিভব শূন্য, মানে ইনফাইনাইট মানে এই যে বস্তুটার মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে, জাস্ট মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে চলে গেলে সেটা ইনফাইনাইট। মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে ইনফাইনাইট, ইনফাইনাইটের পরে আরো ইনফাইনাইট, সেখানে কিন্তু কোনো মহাকর্ষীয় ক্ষেত্র থাকে না, দ্যাটস মিন সেখানে বিভব শূন্য। ওকে, তো মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে কোনো ইনফাইনাইট থেকে কোনো একটা বস্তুকে যদি এবার আমি এই পয়েন্টে, আমি যে পয়েন্টে আমার আনার কথা বললাম প্রথমে, শুধু একটা সিঙ্গেল পয়েন্টে, তাহলে যে কার্যটা করতে হবে বহিস্থ এজেন্টকেই, ঠিক আছে? কাকে আনছিলাম? একক ভরের কোনো বস্তুকে, তাহলে সেটাকে বলবো মহাকর্ষীয় ক্ষেত্র বিভব অফ দিস পয়েন্ট, এই পয়েন্টটার মহাকর্ষীয় ক্ষেত্র বিভব। বুঝতে পারলে? দেখো সাপোজ আমি কি করলাম, তো মানে আমি তো একবারে পুরো আনতে পারবো না, তো সাপোজ আমি অল্প অল্প করে নিয়ে আসছি এই পয়েন্টে। সাপোজ এখান থেকে এটা আর দূরত্ব রয়েছে, ওকে, যদি এটা এই মানে এই কেন্দ্র থেকে যদি এটা আর দূরত্ব রয়েছে, যে পয়েন্টটা আমি নিয়েছি, যে পয়েন্টে আমি বিভবটা বের করছি, তার বুঝতে হবে এইটুকু এরিয়ার মধ্যে, এইটুকু এরিয়ার মধ্যে যে আর পর্যন্ত আমি আনছি, সেইটুকু এরিয়ার মধ্যে যে ক্ষেত্র প্রাবল্যটা কাজ করছে, সেই ক্ষেত্র প্রাবল্যের ভ্যালু হলো তোমার কি বলে জি এম বাই আর স্কয়ার। ওকে, এইটুকুটা ক্ষেত্র প্রাবল্য কাজ করছে, ঠিক আছে? তো আমি যদি এবার ডিআর পর্যন্ত নিই, যে মানে এখান থেকে এতটা নিয়ে এসেছি, ইনফিনিটি থেকে আনছি, আনতে আনতে সাপোজ এত দূর নিয়ে এসেছি, তারপরে এখান থেকে এত দূর নিয়ে এসেছি,
সব অল্প অল্প, এখান থেকে এত দূর, এখান থেকে এত দূর, এখান থেকে এত দূর, এইভাবে এইভাবে অল্প অল্প করে নিয়ে আসছি মনে করো, একবারে তো আনা যায় না। ফলে আমি মনে করো ধরলাম এখান থেকে এইটুকু যে নিয়ে এসেছি এটা হলো dx পরিমাণ সরণ। ওকে, অল্প অল্প করে সরণ করছি। ওকে, এবার দেখো মন দিয়ে, এই আরো মন দিয়ে শুনবে, যে বহিস্থ এজেন্টটা এই একক ভরের বস্তুটাকে এই মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসছে, যে বহিস্থ এজেন্টটা, সেই বহিস্থ এজেন্টটা কিন্তু সবসময় এই মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য যেটা মানে gm/r², সেটা তো আকর্ষণ বল। ওকে, সেই আকর্ষণ বলের বিরুদ্ধে মানে আকর্ষণ বলের বিপরীতে ও সমপরিমাণ মানে gm/r² এই পরিমাণই একটা বল প্রয়োগ করছে। কে প্রয়োগ করছে? বহিস্থ এজেন্ট। বহিস্থ এজেন্ট কি করছে দেখো, মন দিয়ে দেখো ব্যাপারটা। বহিস্থ এজেন্ট কিন্তু মানে কি করছে, এই gm/r² পরিমাণ এই দিকে বল প্রয়োগ করছে, gm/সেম পরিমাণ। কারণ এদিকে আকর্ষণ বল কাজ করছে, আর ও যদি gm/r² বল ওদিকে না দেয় তাহলে বহিস্থ এজেন্টের বল আর এই বল একে অপরকে কাটবে না, মানে নেট বল এই বস্তুটার উপর 0 হবে না। আর এই বস্তুটার উপর যদি নেট বল 0 না হয় তাহলে এই বস্তুটার মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হবে, ঠিক আছে? আর ত্বরণ সৃষ্টি হওয়া মানে কি, এই বস্তুটা কিন্তু সমবেগে এর দিকে আসবে না, মানে এর মধ্যে আবার একটা এক্সট্রা অন্য বল কাজ করবে, এক্সট্রা গতিশক্তি লাগবে, অন্য এক্সট্রা শক্তি লাগবে। সেটা তো সম্ভব না, এক্সট্রা কোনো শক্তি তো মানে ওরে সেটা এক্সট্রা হয়ে যাবে, বিভবের বাইরে পড়ে যাবে, তাহলে চলবে না। কিন্তু দ্যাটস মিন এখানে যদি এটাকে অসীম থেকে এই পয়েন্টে আনতে যদি একদম সমবেগে আনতে হয় তাহলে বহিস্থ এজেন্টকে কি করতে হবে, এই gm/r² এই পরিমাণ বল আমাকে মহাকর্ষ ক্ষেত্রে যদি কাজ করছে আকর্ষণ বলের বিরুদ্ধে দিতে হবে। ওকে, এই আকর্ষণ বলের বিরুদ্ধে, কারণ কাজ তো বহিস্থ এজেন্টের, তাহলে বল কার ইম্পর্টেন্ট? বহিস্থ এজেন্টের। তাহলে বহিস্থ এজেন্ট যে বল প্রয়োগ করবে সেটা হলো gm/r², সেটা মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য বলের সমান। ওকে, এইবার বহিস্থ এজেন্ট যে বলটা প্রয়োগ করছে সেটা হলো gm/r²। ওকে, তো এইবার সাপোজ এটাকে আমি ধরে নিলাম বহিস্থ এজেন্টের বলটা f। ওকে, এটা কিন্তু g, হ্যাঁ, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য এই g আর এর সমান হয়, ঠিক আছে? তো বহিস্থ এজেন্ট যে বল প্রয়োগ করছে সেটা হলো f, সেটা হলো উল্টো দিকে। এবার আমি বস্তুটাকে নিয়ে আসছি এই r এর দিকে, মানে এই এ পয়েন্টে আনবো, মানে অসীম থেকে এদিকে নিয়ে আসছি, দ্যাটস মিন উল্টো দিকে নিয়ে আসছি। তার মানে এক্ষেত্রে বল আর সরণ কিন্তু বিপরীতমুখী। ওকে, বল আর সরণ কি বিপরীতমুখী। তাহলে যদি আমি এখানে w টা বের করি, dw যদি বের করি, দ্যাট ইজ ইকুয়াল টু হবে হলো f ডট dr। ওকে, সেখানে কিন্তু dr-টা আর একটা বিপরীতমুখী, ঠিক আছে? সেটা যখন আমি ভেক্টরটা কেটে দেবো, ভেক্টর সরাবো, তখন dr-টা কিন্তু আমাকে নেগেটিভ লিখতে হবে। ওকে, এইবার আরেকটা জিনিস লক্ষ্য করো, সেটা হলো যে আমি যে বলটা প্রয়োগ করছি সেটা তো প্রয়োগ করছি এদিকে, মানে মহাকর্ষ ক্ষেত্রের বাইরের দিকে, অপোজিটে, আর বস্তুটা আসছে এদিকে মানলাম, কিন্তু মহাকর্ষের ক্ষেত্র কাজ করছে এদিকে। এবার দেখো, আমি মহাকর্ষ বলের বিরুদ্ধে gm/r² বল প্রয়োগ করছি, কিন্তু আমি কি বস্তুটাকে অসীমের দিকে নিয়ে যাচ্ছি? তা তো নয়, বস্তুটা তো আসছে হলো মহাকর্ষ ক্ষেত্রের দিকে। তার মানে কি, আমি যে বল প্রয়োগ করছি সেই বলটা যে কার্যটা করছে সেটা কি এই বলটার বিরুদ্ধে কি কাজটা করতে পারছে? এই বলটার বিরুদ্ধে যদি আমার বলটা মানে বহিস্থ এজেন্টের বলটা কাজ করতো, বিরুদ্ধে কাজ করতো, তাহলে আমি বস্তুটাকে ওদিকে নিয়ে যেতাম, মহাকর্ষের ক্ষেত্রের দিকে টানতাম না। আমি এই বলটা প্রয়োগ করছি ঠিক, কিন্তু তবুও বস্তুটা যদি এদিকেই আসছে, দ্যাটস মিন মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যের দিকেই আসছে। তাহলে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য যে বলটা প্রয়োগ করছে সেই বলের জন্যই কিন্তু আসছে। দেখো, আমার বলটা কিন্তু মানে আমার বলের কাজ বের করছে, কিন্তু আমার বল ওই বলের বিরুদ্ধে গিয়ে কিন্তু মানে উল্টো দিকে নিয়ে যেতে পারছে না, ওই বলের দ্বারার দিকেই যাচ্ছে, মানে বলের দিকেই যাচ্ছে। তার মানে আমার এখানে বলটা প্রয়োগ হচ্ছে ঠিক, কিন্তু কাজ হচ্ছে এই বলটারই, মানে আমার বলটা হলেও এখানে মহাকর্ষীয় বলের দ্বারাই কার্য হচ্ছে। দ্যাটস মিন আমি যে কাজটা করছি সেটা পজিটিভ কার্য নয়। আমার কাজটা পজিটিভ কখন হতো? যদি আমার বলটার দিকে আমি বস্তুটাকে নিয়ে যেতাম। আমি এর অপোজিটেই বলটা প্রয়োগ করছি, কিন্তু বস্তুটা তবুও আমার এদিকে আসছে, মানে এই বলের দ্বারাই আসছে। তাহলে এক্ষেত্রে এই বলের দ্বারাই কার্য হচ্ছে, এই বলের বিরুদ্ধে গিয়ে আমি এই বল দিয়ে কাজ করতে পারছি না। দ্যাটস মিন এখানে কার্যটাও কিন্তু বলের দ্বারা কার্য। কোন বলের দ্বারা? মহাকর্ষীয় বলের দ্বারা। ফলে এখানে কিন্তু এই কার্যটাও নেগেটিভ কার্য, মানে আমার বলটা এখানে নেগেটিভ কার্য করছে, কারণ আমার বলটা যেদিকে সেদিকে আমি বস্তুটাকে সরাতে পারছি না, তো উল্টো দিকে সরছে। ওকে, এই বলের দ্বারাই সরছে, দ্যাটস মিন এটা নেগেটিভ কার্য।
ওকে, এই যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একবার কার্যক্ষমতা শক্তির যেটা অভিকর্ষের বিরুদ্ধে কার্য, অভিকর্ষ দ্বারা কার্য, জায়গাটা দেখে নাও, বুঝতে পারবে। না বুঝতে পারলে আবার বলবে, আমি বলে দেবো। তাহলে এখানে কিন্তু কার্যটা নেগেটিভ, কারণ আমার বলটা কাজ করছে ওদিকে, ঠিক আছে, কিন্তু আমি বস্তুটাকে তাও ওদিকে সরাতে পারছি না এই বলের বিরুদ্ধে। এই বলের বিরুদ্ধে যদি আমি ওদিকে সরাতে পারতাম তাহলে সেটা আমার বল কার্যটা পজিটিভ হতো, কিন্তু আমার বল দেওয়া সত্ত্বেও বস্তুটা এদিকে আসছে, মানে এই বলের দ্বারাই আসছে, দ্যাটস মিন আমার কার্যটা নেগেটিভ। এবার নেগেটিভ দিলাম। এবার যদি আমি ভেক্টর রূপে ভেঙে দিই তাহলে হবে এফ ইন্টু মাইনাস টিআর। কেন মাইনাস টিআর? কারণ ডিআরটা বলের উল্টো, মানে অপোজিটে আছে। এফ যেদিকে কাজ করছে বল, আর ডিআরটা তার উল্টো দিকে কাজ করছে, তো সরণটা বিপরীতমুখী। সো এ মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তো বাস্তব কি খালি এফ ডিআর, এটা হলো ডিডব্লিউ। তাহলে এখান থেকে যদি ডাব্লিউ বের করি, তো ডাব্লিউ ইকুয়াল টু হবে হলো ইন্টিগ্রেশন এফ ডিআর। ইন্টিগ্রেশনের লিমিট কি? আমি কোথা থেকে নিয়ে আসতে চাইছি এটাকে? ইনফিনিটি থেকে। কোথায় নিয়ে আসতে চাইছি? এ পয়েন্টে। এ পয়েন্টটা মানে কি? এখান থেকে কত দূরে আছে? আর এ আছে, তাহলে আর। তাহলে ইন্টিগ্রেশনের লিমিট হলো ইনফিনিটি থেকে আর। তো লিমিটটা যদি বসিয়ে দিই তাহলে ইনফিনিটি টু আর, এফ এর মান হলো আমরা জানি জি এম বাই আর স্কোয়ার ইন্টু টিআর। এখান থেকে জি এমটা বেরিয়ে গেল, আর স্কোয়ার ডিআর মানে কি? আর মাইনাস ওয়ান বাই আর। ইন্টিগ্রেশন করে দেবে আর টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান, নিচে মাইনাস ওয়ান, উপরে আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান বাই আর। লিমিট বসিয়ে দাও ইনফিনিটি টু আর। সো এটা যদি বসিয়ে দিই তাহলে দাঁড়াবে জি এম মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান বাই মাইনাস ইনফিনিটি। এটা তো জিরো হলো, এখানে থাকলো না, তাহলে অ্যান্সার হলো মাইনাস জি এম বাই আর। তাহলে এটা হলো তোমার যে কোনো একটা বিন্দুর মহাকর্ষীয় বিভব। বুঝতে পারলে? দ্যাট ইজ অনলি VA। ঠিক আছে, তাহলে VA ইজ ইকুয়াল টু জি মাইনাস জি এম বাই আর। তাহলে এটা হলো বিভব। আশা করি বুঝতে পারলে। এবার যদি আমি এগুলোকে একটু একবারে লিখি, মানে আলাদা আলাদা বের করলাম, তো মহাকর্ষ ক্ষেত্র বের করলাম, মহাকর্ষ বিভব বের করলাম, এবার যদি এদেরকে একসাথে লিখি তাহলে বলতে পারি আমরা, মন দিয়ে দেখো, যে যদি জি হয়, এখানে কিন্তু এফ আর জি সমান, হ্যাঁ, একই জিনিস, একই ভ্যালু। হ্যাঁ, তো জি যদি হয় মহাকর্ষীয় ক্ষেত্র, যার ভ্যালু হলো জি এম বাই আর স্কোয়ার, আর ভি যদি হয় মহাকর্ষীয় বিভব, যার ভ্যালু হলো মাইনাস জি এম বাই আর। তাহলে আমরা দেখলাম ভি বের করা মানে ইন্টিগ্রেশন অফ ইনফিনিটি টু আর তোমার জি ডিআর। জি এর মধ্যে ইউজ করেছি, ব্যাপারটা একই। আর এখান থেকে আমরা যদি জি বের করতে চাই, সেই জি হবে মাইনাস ডিভি ডিআর, মানে ভি এর ডেরিভেটিভ করলে আমরা কিন্তু তোমার জানি ইন্টিগ্রেশনের উল্টো, মানে ডিফারেন্সিয়েশন, মানে যে জিনিসকে ইন্টিগ্রেশন করে যে অ্যান্সারটা পাওয়া যায় সেই অ্যান্সারটা ডেরিভেশন করলে আমি আবার তোমার আগের অ্যান্সারটা পেয়ে যাবো। এটা হলো তোমার তাহলে বিভব আর মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে সম্পর্ক, আর ওটা হলো মহাকর্ষ ক্ষেত্র আর বিভবের মধ্যে সম্পর্ক। সরি, মাইনাস হবে না, মাইনাস এর অ্যান্সার হবে। তাহলে ভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন জি ডিআর, আর জি ইজ ইকুয়াল টু ডিফারেন্সিয়েশন অফ ভি, দ্যাট ইজ ডিভি ডিআর। এই হলো মহাকর্ষ ক্ষেত্র আর মহাকর্ষ বিভব। আশা করি ক্ষেত্র আর বিভব এই জায়গাটা বোঝা গেছে। এর পরের ক্লাসে আমরা অভিকর্ষজ ত্বরণ, তারপরে অভিকর্ষ ত্বরণের বিভিন্ন জায়গায় কেমন ভ্যারিয়েশন হয় সেই জিনিসগুলো পড়াবো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।